শতক মাকে সাহায্য করলো। খাওয়া দাওয়া শেষ করে শতক মাকে বলে ও বাড়ি গেল। যাওয়ার সময় বিড়বিড় করলো, সালানা আবার খালি হাতে জামা নিয়ে পেছনে পড়ে। ইস, বউয়ের বাবার বাড়ি কাছে হলে এই একটা সমস্যা, কিছু হলে তো বাপের বাড়ি ফুরুত। বিকেলে কোথায় কিছু মনে করেছে কি? তখন আষ্টে গন্ধে পেট গুলিয়ে আসছিল তার, তাই বলেছে। মেয়েটা কষ্ট পেয়েছে হয়তো, মেহমানদের সেবা যত্নে ব্যস্ত ছিল। ও বাড়ি গিয়ে দেখলো খুশবু ঘরে বড় আব্বা গরুগুলোকে খুদভুসি খাওয়াচ্ছেন। কোরবানি ঈদের সময় ঘনিয়ে আজ সকালের মধ্যে হাটে নেবে হয়তো। যাই হোক, সে বেঁচে গেল, কেউ টিটকেরি গাইবে না। বড় আম্মাকে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে কোথায়? খাদিজা বলল, গোসল করে খেয়ে দিয়ে বিছানায় চিৎপটাং। ও বলেই মৈত্রীর ঘরে গেল। দেখলো মহারানী ঘুমিয়ে, ফ্যান চলেছে, লাইট অফ করেনি, কয়েল জ্বালায়নি, আবার মশারিও টাঙায়নি। মশা তো ভো ভো করছে, হাতে পায়ে ধরে আছে কয়েকটা। সে গিয়ে মশা তাড়িয়ে দিল। দেখলো মাথা ভালোভাবে মোছেনি, এমনিতেই অবেলায় গোসল করে ঠান্ডা লেগে যায়। পাশে সুতি ওড়না দিয়ে মাথায় একটু উঁচু করে তার কোলে রাখে। তারপর যত্ন করে মুছতে লাগলো চুলগুলো। মৈত্রী পিটপিট করে চোখ খুলে, তার ঘুম পাতলা যে। উঠতে নিলে শতক বলে, শুয়ে থাক, আমি চুলগুলো মুছে দেই। উঠছিস কেন? মৈত্রী শুনল না, উঠে বলল। গন্ধ বের হতে পারে চুল থেকে। শতকের কপালে ভাঁজ পড়ে। বাহ, মহারানী তো বেশ রেগে। মৈত্রী শতকের হাত থেকে ওড়না নিয়ে বিছানা থেকে নেমে চুল মুছতে মুছতে বলল। এখানে কেন এসছো? শতক উঠে তাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, তুই কেন এসেছিস? তুমিই তো সামনে যেতে মানা করলে। শতক আর একটু শক্ত করে চেপে বলল, রাগ করেছিস আমার কথায়? আচ্ছা জান, ভুল হয়ে গেছে তো। আসলে গরমে মেজাজ গরম ছিল, তোকে জড়িয়ে আদর করে ঠান্ডা হতে চেয়েছিলাম। সরি, ভালোবাসি তো। নিস্তব্ধ রাত, ঝিঝি পোকার ডাক শোনা যায়। মাঝে মধ্যে দু একটা কুকুরের ডাক ভেসে আসে। জ্যোৎস্নাবিহীন অন্ধকার রাত্রি, মনে হচ্ছে যেন ঘোর আমাবস্যা। হঠাৎ দমকা হাওয়ায় বইতে শুরু করেছে। অন্ধকার আকাশে মেঘমল্লা বোঝা যায়। বাতাসগুলোও এলোমেলো। ঝড় হবে কি, নাকি ভারী বর্ষণ? যেটাই হোক, পোকাধানের জন্য ক্ষতিকর। আবার তীব্র গরমে তপ্ত ধরনের জন্য বৃষ্টি অতিসত্বর প্রয়োজনীয়। মাঠের প্রায় সকল ধান পেকে গেছে, অনেকেই কেটে নিয়েছে। এখন ঝড় বা বৃষ্টি হলে ধান জমিতে শুয়ে পড়ার সম্ভাবনা বেশি। এত শিশির থেকে ধান ঝরে পড়ে নষ্ট হয়। মতিউর রহমানের ধান কাটা এখনও শেষ হয়নি, 2 ক্ষেত বাকি আছে আরও। পাকা ধান, বৃষ্টি হলে একটু ক্ষতি হয়। এখন হলে কি করা যায়? এতে তো কারো হাত নেই। উপরওয়ালা যা করেন তার মাঝে অবশ্যই সকলের মঙ্গল নিহিত। বাতাস শুরু হওয়ার একটু পরেই কারেন্ট চলে যায়। এটা গ্রামীণ এলাকায় সাধারণ বিষয়। বৃষ্টি আসুক না আসুক, মেঘ বাতাস দেখলেই কারেন্ট ফুরুত। ভ্যাপসা গরমের পর এই ঠান্ডা বাতাস পরিবেশটা খানিক শীতল করে দিল। যেখানে এত এত ফ্যান, এসি, এয়ার কুলার গরম দূর করতে পেরেশান, সেখানে প্রকৃতির কয়েক মুহূর্তের বাতাস যেন তনুমন জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। মৈত্রী শুয়ে আছে, পাশে শতক তাকে এক হাতে জড়িয়ে আর এক হাতে মাথায় বুলিয়ে দিচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে মহারানী রাগ ভাঙিয়েছে, এখন একটু শান্ত হয়েছে। তবে তাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। পুরো রুম অন্ধকার বিরাজমান। কারেন্ট চলে যাওয়ায় ফ্যান বন্ধ। মৈত্রীর ঘরের চালটা টিনের, পাশে আম গাছ থাকায় বাতাসে আম পড়ছে চালে। সেই শব্দ মৈত্রী উঠে পড়ল। শতক বলল, উঠছিস কেন? মৈত্রী তড়িঘড়ি করে বলল, আম পড়ছে তো, সবগুলো কাঁচা। খুঁটে আনি, নইলে সকালে পাবো না। কেউ খুঁটে নিয়ে যাবে। শতক তার হাত ধরে শুয়ে দিয়ে বলল, কোথাও যাবি না, চুপচাপ ঘুমিয়ে পড়। ঝোড়ো বাতাস বইছে, কখন কোন ডাল ভেঙে পড়ে, আর আম যদি মাথার উপর পড়ে তখন? মৈত্রী ছড়াছড়ি করতে করতে বলল, কিচ্ছু হবে না। কপালে যদি দুর্ঘটনা থাকে তো ঘরে বসে থাকলেও হবে। ছাড়ো তো আমার আম। এই তোর না মাথা ব্যথা? আম খুঁটলে ছাইড়া যাবো মাস্টার? আর আমার আম মানুষে খুঁটে নিলে তোমার খবর আছে। ছাড়ো বলছি। নিজেকে ছাড়িয়ে নিয়ে মোবাইল জ্বালিয়ে দৌড়ে বেরিয়ে গেল। শতক পিছু ডাকলো, শুনল না। অগত্য সেও বেরিয়ে এলো অন্ধকারে। তার মোবাইল মৈত্রী নিয়ে গেল যে। মৈত্রী উঠোনে গিয়ে দেখে খুশবু আম কুড়াচ্ছে, আরও বারান্দায় মতিউর রহমানের কোলে ছটফট করছে, সেও আম কুড়াবে। কিন্তু মতিউর রহমান ছাড়ছে না। কখন আম মাথায় পড়ে আর ছোট ছোট ডালপালাও পড়ছে যে। মৈত্রী ছটপট উঠোনে নেমে গেল, আরও চিল্লিয়ে বলল, আব্বা দেখো, আপু যাচ্ছে তো, আমি খুঁজবো। ও আপু, আমায় নাও না। মতিউর রহমান মৈত্রীকে নিষেধ করলো।
আম্মা ভিতরে আসেন। আব্বাস ফুটছে তো আম, কখন কি হয় বলা যায় না তো, উঠেন। মৈত্রী অনুরোধের স্বরে বলল। আব্বা কিছু হইব না, সাবধানে ফুটো তো। বলেই আম তুলে খুশবু যে বালতিতে রেখেছে সেখানে রাখলো। আরও চিল্লাচিল্লি করছে। ঝর্ণা বারান্দায় দাঁড়িয়ে হাসছে এদের কাণ্ড দেখে। কত সুন্দর করে আম কুড়াচ্ছে। তার এখন জসিমউদ্দিনের মামার বাড়ির কবিতার কথা মনে পড়ল। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। এখন এদের কাঁচা আমে মুখে মিষ্টি না হলেও যে আনন্দ করে আম কুড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে তারা কতটা সুখ অনুভব করছে। তারও কুড়ানোর ইচ্ছে হচ্ছে, কিন্তু সামনে শ্বশুর শাশুড়ি, তার উপর যদি আম সত্যি সত্যি তার মাথায় পড়ে তখন কি একটা পরিস্থিতি হবে। তাই ইচ্ছাকে গিলে নিল। খুশবু দাঁড়িয়ে আছে আম আর নাই উঠোনে। মৈত্রী বলল। ভাই বাইর বুড়ি পড়েছে অনেক, ওখানে যাই চলো। খুশবু আমের বালতিটা বারান্দায় নিয়ে ঢেলে দিল। তখন বারান্দায় শতককে দেখে বলল। তুই এখানে? হুম। বলে শতক বারান্দায় এসে উঠানে যেতে নিল। আরও বলে। 100 ভাই, আমি যাবো, নাও আমায়। বলেই কেঁদে দিল। শতক গিয়ে বলল। বড় আব্বা, দাও ওকে, আমি করিয়ে আনি। মতিউর রহমান শতকের দিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আরও ঝাঁপিয়ে কোলে গেল। শতক তাকে কোলে নিয়ে উঠানে গেল। মৈত্রী ও খুশবু বাইরে গেলে শতকও গেল। ধুলাবালি উঠছে চারপাশে। আরও আম কুড়াচ্ছে। শতক মৈত্রীর থেকে ফোনটা নিয়ে আলো ধরে। হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ছোটোখাটো ফোঁটা নয়, বড় বড় বুন্দে। শতক আরুকে কোলে নিয়ে মৈত্রীর হাত ধরে ফোনটা খুশবুর কাছে দেয়। খুশবু মোবাইল ও আমের বালতি নিয়ে ওদের পিছু পিছু বাড়িতে ঢোকে। মিঠু, কাল সকালে আম দিয়ে খাটা বানাবি, বুঝলি? আচ্ছা ভাই। শতক বলল। আম সকালে খোটা যেত না? খুশবু বলল। সকালের ভরসায় থাকলেও একটা আমও থাকতো না গাছতলায়। কথা রুমে বসে নুডলস খাচ্ছে। নওরিন বাড়িয়েছে। হঠাৎ নীরবের কথা মনে হয় ঝটপট কল দিল। প্রথমবারে ধরলো না, দ্বিতীয়বারের বেলায় রিসিভ করলো। নীরব বলল। আপনাকে না বলেছি কল দিবেন না? কথা বলল। সরি বলছি তো। কথা, আপনি কেন ছেলে মানুষই করতেছেন? কথা ঠিক হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল। কি ছেলে মানুষই করছি? এই যে এভাবে কল করছেন, এইগুলো ছেলে মানুষই না? আমি আর আপনি সম্ভব না। কেন সম্ভব না? এই যে আমার ছেলে মানুষই প্রশ্ন, আপনি ভেবে দেখুন। না, আপনি বলুন, আমি কি আপনার যোগ্য নই? নীরব দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা বুঝতেই চায় না। শুনুন, আমি ইন্টার পাস করা এক ছেলে, আপনি একজন ভবিষ্যৎ ডাক্তার। গ্রামের সবাই গুন্ডা বলতে স্বাচ্ছন্দ্য করে আমাকেই। আপনি শহরের সুন্দরী রমণী, আপনার বাবা একজন সফল বিজনেসম্যান, টাকা পয়সার কমতি নেই। আপনার বাবা নিশ্চয়ই একজন গুন্ডা ছেলেকে জামাই বলে মেনে নেবেন না। আপনি আর আমি দুজন আলাদা এলাকার বাসিন্দা। কথা শুনল। কথাগুলো একদম সত্য। বাবা কখনো মানবে না, কিন্তু মন কি তা বোঝে? তার মনটা কেঁদে উঠল। কম্পমান কণ্ঠে বলল। নীরব, অত শত ভালোবাসা মেনে ভালোবাসা হয়? এই 23 বছরের জীবনে অনেকে ভালোবাসা নিবেদন করেছে, কখনো এই মন পিছলে যায়নি। আবার কাউকে থেকে প্রণয়ে অঙ্কুর গজায়নি। না কোনো ভালোবাসা তীর ধনুকে সে হাওয়া লাগিয়েছে। কিন্তু এক গ্রামে মেডিকেল ক্যাম্পে গিয়ে আপনাকে প্রথম দেখেছিলাম। অবশ্য আপনি দেখেননি আমায়। একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিলেন। তার মাথায় আঘাত লেগেছিল কোনোভাবে। বাচ্চাটার বাবা মা কাঁদছিল পাশে। আপনি তাদের ধমকাচ্ছিলেন বাচ্চার খেয়াল না রাখার জন্য। আমি আপনার দিকে তাকিয়েছিলাম, শুধু তাকিয়েছিলাম, অপলক। কেন ছিলাম জানি না, শুধু ভালো লাগছিল। বন্ধু বান্ধবরা এই নিয়ে অনেক মজা উড়িয়েছে। এরপর যখন আপনাকে বাস স্ট্যান্ডে দেখলাম, আমার তো বিশ্বাস হচ্ছিল না। এরপর আমি খুব করে চাইছিলাম যেন আবার আমাদের দেখাটা হয়। দেখুন, হয়েছিল। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম। এরপর আপনাকে বাজারে আহত দেখে বুকটা পড়ছিল খুব করে। আমি বুঝতে পারি আমি আপনাতে ফেসেছি, তাও বাজেভাবে। নিজেকে সামলাতে চেষ্টা করেছি অনেক, পারিনি। মনের ওপর কি জোর চলে বলুন? নাক টেনে কিছুক্ষণ চুপ করে রইল। চোখ ভিজে উঠছে বারংবার। ওপাশ থেকে নীরবতা। পুনরায় বলতে শুরু করলো। আপনি কি মৈত্রীকে পছন্দ করেন? কিন্তু সেটা তো আর হবার নয়। সে তো অন্য কারোর সঙ্গিনী। আমি মৈত্রীর মতন নই, আর না হতে পারবো। আবার নীরবতা। এবার বেশ খানিক পল চলল এই নীরবতা। নীরব কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা এমন আবেগী কণ্ঠে বলছে, তার উচিত শক্ত কণ্ঠে ধমক দিয়ে মেয়েটিকে থামিয়ে দেয়া। অথচ অজানা জড়তা এসে ভিড় করেছে ষড়যন্ত্রে।
কখনো কেন মেয়ে তাকে ভালোবাসার নিবেদন করেনি, একটা গুন্ডাকে ভালোবাসে? মেয়েরা তো তাকে দেখেই এমন ভাব করে যেন সে বাজে ছেলে, রাস্তাঘাটে মেয়েদের উত্তরে বেড়ায়, অথচ সে মেয়েদের যথেষ্ট সম্মান করে। মৈত্রীকে ভালো লাগতো, অস্বীকার করবে না। তার মৈত্রীর নরম স্বভাব ভালো লাগতো। তার মতে মেয়েরা কোমল হবে। ভাবনার বিচ্ছেদ ঘটে ভঙ্গ কণ্ঠে। নীরব, আপনি সারা জীবন একলা থাকবেন না নিশ্চয়ই। কেউ না কেউ তো আপনার অর্ধাঙ্গিনী রূপে আসবে। সেই কেউটা আমি হলে কি খুব বেমানান হবে? আমাকে ছ্যাঁচড়া মেয়ে লাগছে, তাই না? হলাম ছ্যাঁচড়া। শুধু আপনি পাশে থাকুন, আমি সবাইকে মানিয়ে নেব। আপনি শুধু হাতটা ধরেন শক্ত করে। ধরবেন না? কেমন বাচ্চাদের মতো আবদার। নীরব কি বলবে? মানা করে দেবে কি? মানা করলে বেশি কষ্ট পাবে কি? কেঁদে বুক ভাসবে হয়তো। ভাসাক, তার কি? বড়লোক বাবার দুলালি কয়দিন পর আবার ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই সব ভুলে যাবে। সত্যিই যাবে? কথা, এ কেমন ছেলে মানুষই আবদার? আপনার বাপ সিদ্ধান্ত আমার বাবার নয়। নীরব হাসলো। আপনার বাবা আমাকে ভালোবেসে বড় করেছেন, তার মতামত নেবেন না? আপনি কথা ঘোরাচ্ছেন। আপনি রাজি, আমি রাজি, পরেরটা পরে দেখা যাবে, তাই না? পরে কথা বলবো, রাখছি। বলে কেটে দিল নীরব। এ কেমন জ্বালা! মেয়েটা আদা জল খেয়ে লেগেছেই। এ কি সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ? সে কি কথার হাত ধরবে? কাউকে না কাউকে তো জীবনে জড়াতেই হবে। চাচার মতো একা সে থাকতে পারবে না। তাহলে একটা চান্স কি দেওয়া যায়? মেয়েটি কি তাকে সত্যিই ভালোবাসে? কথা ফোন কেটে গেলেও ফোনটা কান থেকে সরায়নি, ওভাবেই বসে আছে। নরিন তার সামনে হাত গুজে দাঁড়িয়ে। মেয়েটা পাগল হয়ে গেছে? একটা গুন্ডার জন্য এভাবে দিওয়ানা হয়ে গেছে? কথা দেখতে মাশাল্লাহ সুন্দরী, যে কেউ প্রথম দেখায় বলবে না। মেয়েটা দেখতে অপসরী, প্রপোজও কম পায়নি। সিনিয়র ব্যাচমেট, এমনকি একবার এক প্রাইভেট টিচারও লাভ লেটার দিয়েছিল। আর সে কিনা ইন্টার পাস গুন্ডার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য ব্যাকুল। আসলেই প্রেম অন্ধ। কথা নাক টেনে বলল, ওভাবে কি দেখিস? দেখছি আমাদের সুইট কথা কি না ডায়াবেটিসের জন্য কাঁদছে। কথা ভ্যাবাচাকা খেয়ে গেল। নরিন বলল, জানো, প্রেমে পড়লে যে মানুষের উপরে খালি হয়ে যায় এতদিন শুনেছি, আজ সচক্ষে দেখলাম। মাথার খুলি ইশারা করে বলল নরিন। কথা কিছু বলল না। সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে টেবিলে বসলো। ডাক্তারি পড়লে পড়াশোনা না করে উপায় আছে? সে হৃদয় ভাঙুক আর জোড়া লাগুক, পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ। দিন ফুরিয়ে যায় পানির মতো, চোখের পলকে ফুরিয়ে যায়। সময় যে কারোর জন্যই অপেক্ষা করে না। গতকাল ঈদুল আজহা চলে গেছে, সেই হিসেবে আজ ঈদের দ্বিতীয় দিন। ঈদুল আজহায় পশু কোরবানি অবশ্য ঈদের দিন সহ পরের 2 দিনও কোরবানি করার নিয়ম আছে। তবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ প্রথম দিনই পশু কোরবানি করে ওপরওয়ালার তাকওয়া অর্জন করার চেষ্টা করে। মতিউর রহমানরা 3 ভাই মিলে একটা গরু কোরবানি করেছেন। মতিউর রহমান ভেবেছিল ঈদের চতুর্থ দিনে শতকার মৈত্রীর বিয়ের অনুষ্ঠান করবে, নতুন করে পুনরায় বিয়ে পড়িয়ে পরবর্তী বিয়ের নিয়ম পালন করবে। বিয়ের কথা অনেকেই জানেই না। সেই পরিকল্পনা অনুযায়ী অনেকেই দাওয়াত করেছে। বাড়ির পরিবেশটা অনুষ্ঠান মুখর, মেহমান ভরপুর সবার বাড়ি। হঠাৎ পরিবেশ পাল্টে যায়। ক্রন্দনরত আর্তনাদ ভেসে আসে মতিউর রহমানের বাড়ির আঙিনা থেকে। মতিউর রহমানের মা মুর্শিদা বেগম বেলা 11টা নাগাদ মৃত্যুবরণ করেন হঠাৎ করেই। সকালে ভালোই ছিলেন, সকলের সাথে হেসে কথা বললেন, সবাইকে চিনতেও পারছিলেন। নাতনি জামাইদের সাথে মজাও করলেন। মৈত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, মৈত্রীকে অনেক পরামর্শও দিলেন দুঃখে ভেঙে না পড়তে, সকলকে মতিউর রহমানের মতো একসাথে জুড়ে রাখতে। আরও অনেক। 10টার দিকে গরুর কলেজা ভুনা দিয়ে পেট ভরে ভাতও খেয়েছে, পায়েস খেয়েছে 1 বাটি। তারপর হুট করেই শুয়ে থাকতে থাকতে কেঁদে উঠল। শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহদুনিয়া ত্যাগ করলো। বাড়ির সকলেই মূর্ছা গেল। বউ মেয়েরা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। গ্রামের মেয়ে বউরা দেখতে এলো, সবাই দোয়া করে গেল। মতিউর রহমান বারান্দায় দাঁড়িয়ে আছে। বাবা মারা যাওয়ার পর সে ভেঙে পড়েছিল। ছোট ছোট ভাই বোন মা কিভাবে চলবে সব? তখন তাদের পরিস্থিতি ততটাও ভালো ছিল না। এতগুলো মানুষ ভরণ পোষণ, পড়াশোনার খরচ। তখন মা সাহস দিয়েছিল, পাশে ছিল। এখন তো মা নামক ছায়াটাও চলে গেল। বাড়িটা কেমন শূন্য শূন্য লাগছে, তার চোখ জ্বলছে। মৈত্রী দাদির ঘর থেকে বেরিয়ে বাবার সামনে আসে। মতিউর রহমান তার দিকে তাকায়। তারপর কি হলো, বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। মৈত্রী হাউমাউ করে আর মতিউর রহমান বিড়বিড় করে আম্মা আম্মা বলে।
আরও এসে বাবার পা জড়িয়ে সেও কান্না জুড়িয়ে দিল। প্রতিবেশী সেই কান্না দেখে সমবেদনা জানাচ্ছে। মাহিতকে দেখা যাচ্ছে না। বাড়ির কেউ কেউ অনেক প্রতিবেশী অজু করে লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। মতিউর রহমান আর মতিকে গিয়ে কেউ থামাতে পারছে না। থামাতে গিয়ে তারাও কেঁদে ফেলছে। মুরব্বীরা সান্ত্বনা দিচ্ছে নানান কথা বলে। এভাবে হাউমাউ করে কাঁদতে নেই। মৃত্যুর গুনাহ হয়, কষ্ট পাই, কিন্তু হাই মন কি আর তা মানে? প্রিয়জন হারানোর বেদনা এত সহজে ভোলা? মৈত্রীর ফুপি শাহানুর এর স্বামী মুবিন উদ্দিন ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। তখন শতক এলো, মতিউর রহমানকে বলল, বড় আব্বা, তুমি আমাদের পরিবারের মাথা। তুমি এভাবে কাঁদলে বাকি সবাইকে কে সামলাবে বলো? একদিন না একদিন সবাইকে যেতে হবে তো। এভাবে ভেঙে পড়ো না, দোয়া করো। আর জানাজার ব্যবস্থা করতে হবে। মতিউর রহমান শান্ত হয়ে গেল। মৈত্রীকে শান্ত করার চেষ্টা করলো। সে কিচ্ছু মানল না, আরও জোরে জোরে কাঁদতে লাগলো। শতক ধরে ছাড়িয়ে নিয়ে ঘরে নিয়ে গেল। মৈত্রী যাবে না, বুবু বুবু বলে কাঁদতে লাগলো। চিরবিদায়, অনেক দুঃখ কষ্টের মাঝেও চিরবিদায় নিতে হয়। মুর্শিদা বেগমকে জানাজা পড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। মতিউর রহমান, হাবিব, শফি ও নীরব খাট কাঁধে নিয়ে যাচ্ছে, সাথে দোয়া পাঠ করছে। মাঝে আবার শতক, আয়াত, হাকিম, মুবিন সহ অনেকে কাঁধ বদল করেছে তাদের সাথে। বাড়ির মেয়ে বউরা কাঁদছে অবিরত। খাদিজা এতক্ষণ নীরবে চোখের জল ফেললেও এবার আয়শাকে ধরে উচ্চস্বরে আম্মা বলে কাঁদতে লাগলো। আরও সুলতানার কোলে মাকে এভাবে কাঁদতে দেখে মামা বলে কান্না শুরু করলো। শাহিনুর, মোহনাও কাঁদছে উঠানে মাটিতে বসে। বাড়ি ভর্তি মহিলা মানুষের ঢল। পুরুষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। এখন সন্ধ্যা পেরিয়ে গেছে। মৈত্রী দাদির ঘরে বিছানায় বসে বালিশ জড়িয়ে কাঁদছে। মুর্শিদা সব নাতি নাতনির মধ্যে মৈত্রীকে বেশি আদর করত। মৈত্রীর মধ্যে তিনি তার স্বামী ও বড় ছেলের গুণ দেখতেন। মানব জীবনে কারো জন্য থেমে থাকে না। জন্মিলে মরিতে হবে, অমর কি কথা রবে? মানুষ জন্মের সাথে তার মৃত্যু নির্ধারণ করা হয়। যার যে উসিলায় মৃত্যু হওয়ার কথা সে সেইভাবেই হয়, ইহলোক ত্যাগ করে। সেখানে কারো কোনো হাত নেই, সব কিছু উপরওয়ালা কর্তৃক নির্ধারিত। তাই ভাগ্যকে মেনে নিয়ে আমাদের আগে বাড়তে হয়। মৃত্যু যে মানব দুনিয়ার চরম সত্য। মুর্শিদা বেগমের মৃত্যুর পর 6 মাস অতিবাহিত হয়েছে। মতিউর রহমান প্রথমে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু সময়ের সাথে মানিয়ে নিয়েছে। মায়ের মৃত্যুর পর ছোট মেয়ে আরজুকে চোখে হারান। অবশ্য 2 মেয়েকে তিনি আগের থেকেও চোখে হারান, তবে মায়ের মৃত্যুর পর যেন ছোট্ট আরজুর ভিতরে মায়ের ছায়া খুঁজে পান। বড় মেয়ের প্রতি টান এতে বেশ অবশ্য কমেনি, তবে সে এখন ভাইয়ের বাড়ির অলংকার। শতক, মৈত্রীর বিয়ের অনুষ্ঠান আর করা হয়নি। বলতে এমন দুঃখের সময় কি আর অনুষ্ঠান হয়? আর এমনিতেও বিয়েটা হয়েছে, অনুষ্ঠান কি আসে যায়? এই কয়েক মাসে সবার ভালো মন্দ দুভাবেই কেটেছে। মৈত্রী প্রথম কয়েকদিন খুবই ভেঙে পড়েছিল। শতক পাশে থেকে সামলিয়ে নিয়েছে। এরপর সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ভালোবাসা খুনসুটির মধ্যে দিয়ে জীবন চলমান। বর্ষপুঞ্জিতে কার্তিক মাস চলমান। কোথায় আছে আশ্বিন গা শিরশির? কিন্তু আশ্বিন পেরিয়ে কার্তিক, তবুও গরমের প্রভাব তেমন কাটেনি। তবে ভোর রাতে একটু একটু শীত শীত ভাব চলে আসে। আবার ইলশে গুঁড়ি বর্ষণেও মনে হয় শীত না পড়ে যায়। শতক ব্যাচ পড়ানোর উদ্দেশ্যে তৈরি হচ্ছে। গ্রামের ছেলেমেয়েরা আর কিছু ভয় পাক আর না পাক, ইংলিশের অঙ্ক তাদের হাঁটু কাঁপা কাঁপা অবস্থায়। এত গ্রামার, রুলস, টেন্স, ন্যারেশন ব্লা ব্লা পড়িয়ে ঝাঁঝরা করে, তবুও ফলাফল মুখস্থ বিদ্যা। আসলে তারা গ্রামারের রুলস জানে, বলা যায় A to Z টনটনাইট, বাট প্রয়োগ করতে পারে না। আসলে সমস্যা ভোকাবুলারি জানে না তারা। জানে না তেমন না, জানে তারা মুখস্থ করে। তবে একবার মুখস্থ করলে 6 মাসেও সেগুলো দেখে না, চর্চা করে না। সে যাই হোক, শতক খানিকটা বিরক্ত। এই মৈত্রীকে কখন থেকে রেখে যাচ্ছে আসার নাম নিচ্ছে না। গিন্নি সকাল সকাল আবদার করেছে তাকে কলেজে নিয়ে যেতে হবে। 10টায় নাকি ক্লাস আছে সেকেন্ড ইয়ারে। কিন্তু শতক যাবে কিভাবে? 7:30 থেকে তার পরপর 2টা ব্যাচ, তারপর স্কুল টাইম। কিন্তু গিন্নি বুঝলে তো, জেদ ধরে বসে আছে। এই গিন্নি পুরোই অন্যরকম। যেমন ধারণা তার ছিল পুরাই বাইরে। সকলের সামনে একেবারে লক্ষ্মীমন্ত, অথচ তার সাথে ইন্দ্রজাল। সর্বদা তার পিছনে লেগে থাকবে। মধ্যরাত্রে ঘুম ভেঙে গেলে পাশ বালিশ দিয়ে আক্রমণ করে তার ঘুমেরও 12টা বাজাবে। চায়ে চিনির বদলে লবণ, শার্টগুলোকে কুশি কাটা দিয়ে ফুল তুলে স্টুডেন্টদের পরীক্ষার খাতায় হাবিজাবি লিখে ভর্তি করবে। লাঞ্চ বক্সে শুধু পটল দেবে, তাও কাঁচা। পটল তার সবচেয়ে অপছন্দের সবজি। এই চুল টানবে তো আবার কামড়াবে, ব্লা ব্লা। কিছু বললে বাপের বাড়ি তো ঘরের দুয়ারেই।
তার সাথে যেন মৈত্রীটা অন্যরকম বনে যায়। দুষ্টু চঞ্চল হরিণী ভাবতে ভাবতে আবার ডাক দিল। মিঠু, এই মিঠু, মিঠুর বাচ্চা। মৈত্রী রান্নাঘরে আছে, রানু খালা তাকে যেতে বলেছে। বৌমা যাও তো, বড় আব্বা হ্যাঁ কখন থাইকা ডাকতেছে। আবার গোসা হই বলি, যাও না, এই মায়া তো দেহি কথাই হনে না। মৈত্রী নির্বিকার ভঙ্গিতে পরোটা ভাজছে। সুলতানা ছেলের ডাকাডাকিতে বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে মৈত্রীকে ধমকের সুরে বলে, শতক কখন থেকে ডাকছে, কানে যাচ্ছে না? গিয়ে দেখ না কেন ডাকছে এক্ষুনি। মৈত্রী ফোঁস করে ঘরে গেল। ধারাম করে দরজা খুলে বলল, এই মাস্টারি ছেড়ে চুলকানির ঔষধ দিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে পারো না? ভালো বেচা কেনা হবে তোমার যে গলা মাইক ফেল। শতক চোখ রাঙিয়ে চিবিয়ে বলল, কখন থেকে ডাকছি, কানে ঢোকে না? না না ঢোকে না, ডাকছিলে কেন? শতক বিছানার উপর শার্টটা দেখিয়ে বলল। আয়রন করে দে জলদি। মৈত্রী ভেঙচি কাটলো। আমার বাইয়া পায়ের ঠেকা। এই বেয়াদব, কি বললি? বললাম পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে। তো ঘরকেই বলো আই পারতাম নয়। তেরা জবাব। শতক ভাবল, না, এই ঘাড় তেরার সাথে তর্কে যাওয়া যাবে না। সে শান্ত মুখে বলল, মিঠু করে দে কাজটা, তুই না করলে কে করবে? মৈত্রী গলল না। তোমার কাপড় চোপড় ধোয়া, টিফিন তৈরি, গোসলের পর মাথা মুছিয়ে দেয়া, 3 বেলা খাবার খাওয়ানো, কখনো কখনো তো পাও টিপে দিতে হয়। আরও শতকখানি আবদার কর্তা মশাইয়ের। আমার কোন কাজে আসো তুমি? শতক ভ্রু কুচকে বলল, কাজে আসি না তো রাতভর আদর কে করে শুনি? মৈত্রী চোখ বড় বড় করে তাকিয়ে বলে, অসভ্য মাস্টার, আমি সেটা বলিনি। আমার বিবাহিত সকল ক্লাসমেটদের হাজবেন্ড ওদের কলেজে দিয়ে আসে, আবার নিয়েও আসে। কত খেয়াল রাখে, কত ভালোবাসা। আর তুমি কখনো নিয়ে গেছো আমায়? গিয়েছি তো কয়েকবার। মৈত্রী চোখ রাঙিয়ে বলে, বিয়ের আগে 1-2 বার গিয়েছিলে, বিয়ের পর একবারও যাওনি। আজ নিয়ে যাবে কিনা বলো। শতক অসহায় হয়ে বলে, কিভাবে নিয়ে যাব? বোঝার চেষ্টা করো না মিঠু, ব্যাচ আছে 2টা, অন্যদিন নিয়ে যাব প্রমিস। তাহলে আয়রনটা অন্যদিনেই করে দেব, বাই। বলেই পা বাড়ালো। শতক বড় বড় পা ফেলে দরজা খপ করে বন্ধ করে মৈত্রীকে জাপটে ধরে গালে কপালে কয়েকটা চুমু খেয়ে বলল, আমার ব্যাচ মিস গেলে কিন্তু তোর কলেজ যাওয়া হবে না। বলেই আবার চুমুর বর্ষণ শুরু করলো সারা মুখ জুড়ে। মৈত্রী ছাড়ানোর চেষ্টা করলো, শক্ত বাঁধন থেকে মুক্তি পেল না। শতক মৈত্রীকে জাপটে উপরে তুলে গলায় মুখ গুজে গভীরভাবে চম্বনে মত্ত হলো। মৈত্রী হাঁসফাঁস অবস্থায় বলল, এখন তোমার দেরি হচ্ছে না? শতক দণ্ডপাটি বসিয়ে গম্ভীর ভয়েসে ধিমে বলল, যাওয়ার মুড নষ্ট হয়ে গেছে। মৈত্রী তার উন্মুক্ত বুকে হাত রেখে ঠেলে দিতে দিতে বলল, সরো তো। শতক ছেড়ে দিল। আলমারি থেকে হাফ হাতা টি শার্ট নিয়ে পরে নিল। মৈত্রী ঠায় দাঁড়িয়ে, কি হলো বলার সাথে সাথে এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিল? রাগ করেছে নিশ্চয়ই। করুক গে, তার কি। শতক ব্যাগটা কাঁধে তুলে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তড়িৎ বেগে মৈত্রীর কাছে এসে 2 হাত দিয়ে বুকটা আঁচল ভরে ওষ্ঠধর নিজের আয়ত্তে নিয়ে নেয়। তীব্র আশ্বাসে বেপরোয়া ভঙ্গিতে তার ব্যক্তিগত নারীর ওষ্ঠসুধা পান করতে লাগলো। মৈত্রী এখনও চোখ বড় বড় করে আছে। কি থেকে কি হচ্ছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শতক হাত দিয়ে তার চোখ বন্ধ করে নিল। মৈত্রী হুঁশ ফিরল, শতকের টি শার্টের কলার মুঠে পুরে নিল। 1 পল 2 পল, বেশ খানিকক্ষণ পল শতক মৈত্রীর ওষ্ঠধর ছেড়ে দিয়ে আলতো চুমু দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দিন পেরিয়ে রাত হতে দে, তোকে একদম খেয়ে ফেলবো। বলেই মৈত্রীকে ছেড়ে গটগট করে চলে গেল। মৈত্রী চোখ বুজে ঠায় দাঁড়িয়ে। মাস্টারটা হুমকি দিয়ে গেল। দিনের বেলায় বাঘিনী হয়ে ঘুরলেও রাতে বাঘের সামনে তার বালতি বদ্ধ হয়ে যায়। না, আজ সে বাবার বাড়ি যাবে। সেখানে গিয়েও কি লাভের লাভ হয়? বাঘ বসায় সেখানেও শিকার ধরতে যায়। মৈত্রী কলেজে এসেছে। সে 2nd ইয়ারে উঠেছে এবার। ন্যাশনালে 1st ইয়ারে যে ক্লাস হয়, 2nd ইয়ারে কয়েকটা ক্লাস, তাও স্টুডেন্টদের অনুপস্থিতিতে স্যারেরা আর তাদের প্রতি মনোযোগী হয়ে ওঠে না। আজ একটা ক্লাস ছিল, সেটা করে ক্লাসমেটরা মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে সবাই ডিসাইড করলো তারা ঘুরতে যাবে আজ এখনই। জায়গাও নির্ধারণ করা হলো, নদীর পাড়ে যাবে। সবাই 40 টাকা করে তুলে রিক্সা ভাড়া, ফুচকা আরও কী কী করা যায় ভাবতে লাগলো। বন্ধুদের মধ্যে ঘুরতে যাওয়া এমনই, হুট করে প্ল্যান হয়, আবার অনেক দিন ধরে প্ল্যান করার সিদ্ধান্তও শেষমেশ হয়ে ওঠে না। মৈত্রী একটু ইতস্তত বোধ করছে।
সবাই তার ক্লাসমেট, কথাবার্তা, হাসি ঠাট্টা, মজা ভালোই করা হয় তাদের সাথে, তবে সেরকম বন্ধুত্ব হয়নি। তবুও ওদের সাথে যেতে ইচ্ছে করছে। কখনো বন্ধুদের সাথে এভাবে ঘুরতে যাওয়া হয়নি, কখনো স্কুলে বা কলেজ থেকে শিক্ষা সফরেও যাওয়া হয়নি, আব্বার নিষেধ। কিন্তু ওদের সাথে ঘুরতে যাওয়ার অনেক আনন্দের লোভে সামলানো দেয় কি? সে কি যাবে? কিন্তু অনুমতি যদি না পায়? ওর এক বান্ধবী বলল, চল তো, কাউকে বলিস না, বাড়ি গিয়ে বলবি ক্লাস ছিল তাই দেরি হয়েছে। আর একজন বলল। আরে ভাই, জামাইকে ভয় পায় বেচারি। বলে সবাই হাসিতে ফেটে পড়ল। মৈত্রী ভেবে নেই সে যাবে। এখন পারমিশন নেবে নাকি না? না, না বলে যাওয়া ঠিক হবে না। ধরা পড়লে আবার খবর আছে। সে বুদ্ধি করে মাকে কল করলো। মা বিয়ের পর তাকে একদম চোখে হারায়, একদম বকাঝকা করে না, পারলে সর্বদা বুকে জড়িয়ে রাখে। সে মাকে ফোন করে অনুনয় বিনয় করলো। সে গলল, তবে সাফ সাফ বলল, তোর গার্জেন নখন তোর জামাই, তার থেকে অনুমতি নিয়া তবেই যাইবি, তাছাড়া না। মৈত্রী বিরক্ত হলো। সে এখন যথেষ্ট বড়, নিজের ভালো মন্দ বোঝার বোধ আছে। এখন বান্ধবীর সাথে ঘুরতে যেতে বাধা কই? তার বান্ধবীদের পরিবার থেকে তো কোনো বাধা নেই। সে রেগে গেল, তবুও ঠান্ডা মাথা রেখে শতককে কল করলো। শতক অফিস রুমে ছিল, একটু পর ক্লাস আছে তার। মৈত্রী ফোন রিসিভ করে বলল, হ্যালো মিঠু, জলদি বল, ক্লাস আছে আমার। মৈত্রী একটু নির্জনে গিয়ে বলল, বলছি আসলে আমার বান্ধবীরা সবাই একটু ঘুরতে যাবে এই কাছেই নদীর পাড়ে, আমিও যাব, তাই জানাতে ফোন করছি। শতক শুনে মুখটা আরও গম্ভীর বানিয়ে অফিস রুম থেকে বেরিয়ে বারান্দায় একটু ফাঁকে দাঁড়িয়ে বলল, তোকে না বলেছি এসব বন্ধু বান্ধবীদের সাথে অত না মিশতে? তুমি বন্ধুদের থেকে দূরে থাকলে থাকতে পারো, আমি পারি না। আর কোনো বন্ধু মানে ছেলে যাচ্ছে না, শুধু আমরা বান্ধবীরা। কেন? শান্ত শক্ত কণ্ঠে বলল মৈত্রী। শতকের চল শক্ত হয়ে এলো। কোথাও যাবি না বলেছি না, বাড়ি টু কলেজ আর কলেজ টু বাড়ি, আর কোথাও না, চুপচাপ বাড়ি চলে যা। যেদি মৈত্রীর রাগ মাথায় চড়ে বসলো। আমি যাব ঘুরতে, আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না। বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি, তাও কয়েক ঘন্টার জন্য। তোমরাও তো যাও। বাড়ি যেতে বলছি তোকে, আমি নিয়ে যাব নদীর পাড়ে। মৈত্রী একটু জোরে চিল্লিয়ে বলল, তোমার সাথে যাওয়া আর ফ্রেন্ডসদের সাথে যাওয়া এক হলো। আমি যাব, তোমার কথা শুনবো না। তো যা, যেখানে খুশি। আমাকে বলছিস কেন? শান্ত ভঙ্গিতে বলে ফোন কেটে দিল, অথচ চোয়াল শক্ত হয়ে আছে তার। মৈত্রী ফোন নামিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। সবার কাছে গিয়ে বলল, আমি যাব না রে, তোরা যা। একজন বলল, জামাই মানা করে দিল। ওলে ওলে জানুটা, যাও জামাইয়ের কোলে বসে ললিপপ খাও, যাও। বলে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। মৈত্রী মুচকি হেসে আসছে বলে সে স্থান প্রস্থান করলো। সাথে কপল বেয়ে বাড়িধারা বইতে লাগলো। দুপুর প্রায় হতে চলল। সকালে রান্না বান্নার পাট চুকিয়ে যাওয়ার এখন রান্নার কাজ নেই। খাদিজা বারান্দায় বসে কাঁথা সেলাই করছে। ঝর্ণা পাশে বসে শুয়ের ধাগা দেখছে আর আরুকে খাওয়াচ্ছে। মাহিদ স্কুলে গিয়েছে, আল্লাহ তাআলার অশেষ কৃপায় প্রাইমারি স্কুলে চাকরি হয়ে যায়। 2 মাস আগেই জয়েন করেছে। স্কুলটা এখন থেকে একটু দূরেই, কিন্তু তাতে কি, উঠানে মুরগিগুলোকে খেতে দেওয়া হয়েছে। ছাদে কিছু শালিক পাখি উড়ে এসে তাদের সাথে যোগ দিয়েছে খাওয়ার পাল্লায়। আরও তাদের দেখে খুশি হয়ে আরও ভাত ছিটাচ্ছে। তন্মধ্যে মৈত্রী গেট দিয়ে ভিতরে ঢুকে দেখে আরও খুশি হয়ে ওঠে। এসে মৈত্রীকে জড়িয়ে ধরে বলল, আপু, আমার জন্য কি আনিছো? মৈত্রী তাকে ছাড়িয়ে বলল, আমার মাথায় এনেছি, খাবি? আরও চোখ পিটপিট করে বলল, তোমার অত বলো মাতা, আমার পিতা আসবে, তাহলে খাবো। ঝর্ণা হেসে উঠল আরুর কথা শুনে। খাদিজা বলল, এত জলদি আইলি যে, যাস নাই সখী কোর লগে? যাইবার দিবা তোমরা? যদি কোনো পোলার লগে ভাইগা চাই। মৈত্রী স্কার্ফ ওড়নার পিন খুলতে খুলতে মায়ের কথা জবাব দিল। ঝর্ণা হাসলো কথা শুনে। খাদিজা শুয়ের ধাগা দিতে দিতে বলল, একটু বেশি বুঝোস, দিন জামানা ভালো না, কখন কি হয়। আর ভাবি, অত হাসিও না, বেশি হাসলে কপালে দুঃখ আছে, বুঝলা? বাদ দাও এসব, ভাত দাও, মা খিদা লাগছে। আগে জানলে ভাতের গামলা নিয়ে কলেজে যাইতাম। উপহাস করে বলল খাদিজা। খুবই উপকার হইতো আম্মা জান। সময়ের সাথে নীরব আর কথার জীবনেরও পরিবর্তন ঘটেছে। নীরব প্রথম প্রথম কথাকে এড়িয়ে চলেছে। নাম্বার ব্লক লিস্টে পড়েছে অনেকগুলো। কথা ভিন্ন ভিন্ন নাম্বারে যোগাযোগ করেছে। কথার পাগলামিতে ফোনের আবেগ ঢালা কথায় নীরবের মনটা খানিক করে গলতে লাগলো। ফোনে টুকটাক কথা হলো,
অল্প অল্প ভাব, মিষ্টি মিষ্টি কথা, ধীরে ধীরে সব বর্ধিত হতে শুরু করলো। অল্প স্বল্প গল্প, মিষ্টি মধুর ভাব ধীরে ধীরে যেন প্রণয়ের সাগরে গড়ে তুলল। প্রতি রাতেই বেশ খানিক সময় ভরে ফোনে তাদের। নীরব অবশ্য এখন স্বীকার করেনি, তবে তার মন যে এই পাগলি ডাক্তারের কাছে হেরে বসে আছে, আর সেই হার সে মাথা পেতে নিতেও প্রস্তুত। নীরা ও ঝন্টু তালুকদার মিলে তার জন্য অনেক পাত্রী রেখেছে। সে অবশ্য মানা করে, কিন্তু তারা শুনতে নারাজ। সে বিভিন্ন বাহানায় মানা করে সব কথাকে এসব বললে ম্যাডাম নাক টেনে কল কেটে দেয়। পরে মেসেজ করে হুমকি দেয় যে একদম নীরবকে উঠে নিয়ে আসবে। এখন ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ শেষ করলে বাবাকে নীরবের কথা বলবে ভেবেছে। শান্তভাবে বুঝিয়ে বলবে, না মানলে হাতে পায়ে ধরে হলেও মানাবে। তবে আগে নীরব তাকে ভালোবাসে, তাকে পাশে চাই, তার হাত ধরে জীবন পার করতে চাই কিনা সেটা ক্লিয়ারলি জানতে হবে। মিস্টার নীরব এই প্রসঙ্গ উঠলেই সাইলেন্ট মোডে যায়। কবিতা একদম ঠিক নাম দিয়েছে, মিস্টার সাইলেন্ট। ফোনে কথা বলার সময় শুধু বক বক করে ওপাশ থেকে সে গম্ভীর মুখে হুম হা না করতে থাকে। নরিন তো তাকে বলে, কথা জানু আমার, তুই তো প্রেমে পড়ে একদম দিওয়ানা বনে গেলি। চুপচাপ থাকা কথা, প্রেমিকের সাথে রাতভর বকবক করছিস, ফোন না ধরলে কেঁদে বন্যা বানিয়ে ফেলছিস। তোর ভবিষ্যৎ জামাইয়ের ভবিষ্যৎ অন্ধকার। তবে একটা কথা ঠিক করছিস, পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ। এই একটা কথা বল, প্রেমিক আর পড়াশুনো একসাথে সামলাস কেমনে ভাই? কথা তখন হেসে বলে, প্রেম করলে আলাদা একটা এনার্জি আসে, তুই কর, তুইও পাবি। আজ দুপুরের পর কথা কল করলো নীরবকে। নীরব রিসিভ করে হ্যালো বলতে কথা বলল। কি করছেন মিস্টার? নীরবের ঘুমটা ভেঙে গেল। দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দিয়েছিল, কিন্তু ডাক্তারনির জন্য ভেঙে গেল। ঘুমোচ্ছিলাম, আপনি ভেঙে দিলেন। কথা জিভে কামড় দিয়ে বলল, ইস সরি। রাখছি। কথা তড়িঘড়ি করে বলল, কাটবেন না কল। আচ্ছা। কথা হাসি মুখে বলল, জানেন কি হয়েছে আজ? একটা ডেলিভারি কেসে আমি ডক্টর সাবরিনা ম্যামের সাথে ছিলাম ডেলিভারি রুমে। তো মেয়েটা অনেক ভয় পাচ্ছিল, কেঁদে কেঁদে অস্থির, কিছুতেই অপারেশন রুমে যাবে না। ম্যাডাম নার্স কারো কথাই কানে নিচ্ছিল না। তখন মেয়েটির হাজবেন্ড তাকে বোঝায়, সে শান্ত হয়, তবে মেয়েটা একা যাবে না, তার হাজবেন্ডকেও সাথে যেতে হবে বলে জেদ করে। তার জেদের কাজে হার মেনে সবাই মেনে নেয়। তারপর মেয়েটির ফুটফুটে একটা ছেলেবাবু হয়। এইটুকুনি, একদম ছোট। মেয়েটির বাচ্চাকে দেখে সে কি কান্না, তার কান্না শুনে বাচ্চাটিও কান্না জুড়ে দেয়। তারপর দুই মা ছেলে মিলে কাঁদতেই থাকে। অতিষ্ঠ মেয়েটির হাজবেন্ড একটা ধমক দেয়। মেয়েটি কান্না থামিয়ে কি বলল জানেন? মেয়ে হয়নি বলে তুমি আমাকে আর আমার ছেলেকে বকছো? বলেই হাসতে লাগলো। ওপাশ থেকে আশানুরূপ কোনো কথা শুনতে না পেয়ে কথা হ্যালো বলতে লাগলো, কিন্তু কোনো জবাব এলো না। আসলে কিভাবে নীরবের ফোনের কানের পাশে, আর নীরব নিদ্রায় মগ্ন। শতক আসরের পর বাড়ি ফিরে মজ্জেকে পেল না। কোথায় আছে, কোথায় আবার বাপের বাড়ি? আজ যাবে না আনতে, তাই আমি ছাড়িয়ে দেবে একদম। সে ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে নিল। শফিউর রহমান খোঁচা মেরে বলল, সুলতানা, আজ তোমার ছেলে কি হলো? এসেছে, অকশক্তি একবারও মিঠু করলো না? ভুটের তুটে ধরছে নাকি? শতক বাবার দিকে বিরক্ত চোখে তাকিয়ে টিভিতে মনোযোগ দিল। শফিউর থেমে রইল না, উঠে এসে পায়ের স্যান্ডেল জোড়া এনে শতকের মুখের সামনে ধরে বলল, আব্বা একটু সুখে দেখ, ভূত বাপ করে পালাবে। শতক শফিউর রহমানের জুতাটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে বলল, মা, আব্বা কিন্তু বাড়াবাড়ি করছে, আমি রাখলে খবর আছে। শফিউর হেসে বলল, কয়টা খবর বাপ? শতক উঠে বলল, আমি এখনই বড় আব্বার কাছে তোমার নামে নালিশ করে আসছি। শফিউর রহমানের কথা উঠায় শফিউর একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামনে বলল, বাপ, আমার সরাসরি বললেই হয় মিঠুর কাছে যাচ্ছিস, ভাইয়ের দোহাই দেওয়ার দরকার নেই। শতক নিজের গালে একটা থাপ্পড় মারার প্রবল ইচ্ছা লাগলো, সাথে সাথে নিজেকে একটা গালিও দিল। আহমক। মৈত্রীর পেটে খিদের গুড়গুড় করছে। দুপুরের পছন্দের শুটকি ভর্তা ও করলা ভাজি দিয়ে খেয়েছে, তবুও মনে হচ্ছে কত বেলার অনাহারি। সে আবার হাঁক দিল, মা খিদা লাগছে, কিছু খাইবার দাও। স্কুল থেকে এসেছে ভালোই আগে, এখন আরোকে কোলে নিয়ে টিভিতে চিকু আর বান্টি দেখছে। মৈত্রীর হাঁক শুনে তার দিকে তাকালো। বোনটা তার শ্বশুরবাড়ি গিয়ে একটু স্বাস্থ্যক্ষতি হয়েছে, বেশি না, অল্পই।
মিঠু, শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে একটু বেশি খাই খাই করিস। এ বাড়িতে এলেই মা খিদা লেগেছে ভাত দাও, কেন শাশুড়ি বাড়ি থেকে খাইতে দেয় না? মৈত্রী চোখ ছোট করে বলল, এ বাড়ি খেলে তোমার কি সমস্যা? আমার বাবার বাড়ি, আমি সব বেলাই খাবো, তোমার এত জলে কেন? আরুকে সোফায় বসে মৈত্রীর সামনে গিয়ে খুশবু বলল, তোকে তো আবার ড্রেন থেকে খুঁটে আনছে, এত কষ্ট আদর কইরা পায়লা বিয়া দিয়েছে, তো জামাইয়ের অন্য ধন না বাপের বাড়ির খাচ্ছিস। ছোট থাইকা দয়া কইরা পালছি, এখন বিয়ার পরও পালবো? ওঠো, ঠেকা পড়েনি বাবা। বলে মৈত্রীর গাল টিপে দিল। মৈত্রী চোখ বড় বড় করে সোফা থেকে কুশল নিল। খুশবু বিপদ বুঝে সতর্কতা অবলম্বন করে সরে বলল। মৈত্রী তার দিকে কুশন ছুঁড়ে বলল, আসবো না তোমাদের বাড়ি, খাবো না তোমাদেরটা, চলে যাবো এক্ষুনি, খবরদার ওখানে গেলে। বলে চলে যেতে নিলে জ্যোতি এসে আটকালো, হাত ধরে টেনে তাকে বসালো সোফায়। তারপর ঝালের পিঠার ঝুড়ি দিয়ে বলল, খাও তো, তোমার ভাইয়ের ফাইজলামিতে যোগ দিও না। ঝাল পিঠে দেখে মৈত্রীর পেটের ইঁদুর জেগে ওঠে। সে গপাগপ খাওয়া শুরু করলো। আর উঠে এসে মৈত্রীর পাশে ঘেসে বসলো। আপু আমিও খাবো। মৈত্রী আরুকে দিল। তখন খুশবু এসে বলল, মা ঝালের পিঠা বানিয়েছে, আমায় তো দিল না। এই মিঠু দে তো, আমিও খাবো। মৈত্রী সরিয়ে নিল, তাকে দিল না। খুশবু ঝুড়ি থেকে খপ করে একটা টুকরো নিয়ে কামড় বসালো। মৈত্রী তাকে কিছু বলবে, হঠাৎ পেট গুড়গুড় করতে লাগলো। সে ঝুড়ি রেখে দৌড়ে বেরিয়ে উঠে এসে কলপারে গড়গড় করে বমি করে দিল। খাদিজা কলপারেই ছিল, থালা বাসন ধুচ্ছিল। মেয়েকে এভাবে বমি করতে দেখে তার সন্দেহ হলো। সে গেটের কাছে লেবু গাছ থেকে পাতা এনে মৈত্রীর হাতে দিল। মৈত্রী ডললে শুকতে লাগলো। ততক্ষণে খুশবুর ঝর্ণা এলো। মৈত্রীর বমি বমি ভাব চলে গেল। সে কুলকুচে করে বারান্দার সিঁড়িতে বসলো। খাদিজা, ঝর্ণার খুশবু তার সামনে দাঁড়িয়ে। খাদিজা খুশবুকে যেতে বলল। খুশবু বলল, কেন? খাদিজা চোখ রাঙান দিল খুশবুকে। আরুকে নিয়ে বিড়বিড় করে চলে গেল। খাদিজা মৈত্রীকে বলল, তোর অসুখ করছিল কবে? মৈত্রী চোখ রসগোল্লার রূপ নেই। মায়ের মনোভাব বুঝতে পেরে লজ্জা পেল। মাথা নিচু করে তড়িঘড়ি করে বলল, যেমনটা ভাবছো তেমনটা নয়, আসলে গ্যাস ধরছিল বোধহয়। খাদিজার কপালে ভাঁজ পড়ে। মাথার চুলে এমন পাক ধরেনি। মেয়ের হাবভাব দেখে মনে হচ্ছে সন্তান সম্ভাবনা। দুপুরে বেশ খানিকটা আমের আচার খেলো। পরশু তার মাছ কোটা দেখে ওয়াক ওয়াক করা। মৈত্রী মাছ খায় না ঠিক, কিন্তু মাছ কুটতে ভালোবাসে। অথচ সেদিন কেমন করলো। আর মেয়েটার চেহারায় কেমন একটা লাবণ্য এসেছে, আগের চেয়ে স্বাস্থ্য ফিরেছে। তুই আমার মা না, বরং আমি তোর মা, বুঝলি ঝর্ণা? তোমার কাছে ওই কি যেন ক্যাট না কিট সেটা আছে? ঝর্ণা লজ্জা পেয়ে গেল। না মা, আমি কোথায় পাবো? আমতা আমতা করে বলল। খাদিজা হাসলো। বাহ, দুজন লজ্জাপতি। থাক, লজ্জা পেতে হবে না। তবে কোনো খবর হলে আমার কানে যেন আগে আসে, নইলে খবর আছে। আর আম্মা জান, আপনাকে পরে পরীক্ষা করবনি। বলে কলপারে গেল। মৈত্রী ভারী লজ্জা পেল। সে আর ঘরে গেল না, অমনি ও বাড়ি চলে গেল। মৈত্রী এবারে এসে দুরু দুরু মনে রান্না করা শুরু করলো। তার মন কেমন খচখচ করছে, কেমন একটা অস্থির অস্থির ভাব আসছে। হাবিজাবি চিন্তা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। তার পিরিয়ড মিস গেছে 2 মাস হবে হয়তো। সে অত ধ্যান দেয়নি, আগে ওরকম হয়েছে। আর সে তো পিল নিতই নিয়মিত। কিন্তু মায়ের কথা শুনে অজানা ভয়, ভালো লাগা এসে ভিড় করছে মনের কোঠায়। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। রাতের খাবার দাবার শেষে সব গুছিয়ে গাছিয়ে রুমে এলো। শতককে দেখলো খাটে হেলান দিয়ে বই পড়ছে। চোখে চশমা, মুখটা গম্ভীর নাকি তাকে দেখে অমন মুখ বানালো। হঠাৎ মস্তিষ্কে দুপুরের কথা এলো। বান্ধবীদের সাথে ঘুরতে যেতে না পারার রাগটা মাথা চাড়া দিয়ে উঠলো। সে কিছু না বলে ওয়াশরুম হয়ে এলো। তারপর চুল খুলে আঁচড়িয়ে বেনি করতে লাগলো। শতক আর্য খেয়ে মৈত্রীর কাণ্ড পর্যবেক্ষণ করছে। বাহ, তার অবাধ্যতা করে এখন আবার নাকড়া দেখাচ্ছে। এমন ভাব করছে যেন শতক নামক কোনো মানুষ নেই এই ঘরে। সে রাগ করে আছে, তার রাগ ভাঙানোর কোনো ভ্রুক্ষেপ নেই। বাহ, ভালো। সে মুখটা আরও গম্ভীর বানিয়ে বইয়ে মনোনিবেশ করে। মৈত্রী বেনি করে এসে শতককে ডেয়ে ওপাশে গিয়ে ওড়না একপাশে রেখে শুয়ে পড়ল। শতক আর চোখে সব খেয়াল করলো। মৈত্রী শুয়ে এবাস ওবাস করতে লাগলো। ঘুম বাবাজি উধাও। তাছাড়া মায়ের কথাটাও মাথাচাড়া দিচ্ছে। আবার শতকের ওপর রাগটাও বেড়ে চলছে দুপুরের ঘটনাকে কেন্দ্র করে। সে শতকের দিকে মুখ ঘুরিয়ে বলল, লাইট অফ কর, চোখে লাগছে। শতক নির্বিকারে জবাব দিল, আমি পড়ছি। আমার ঘুম পাচ্ছে। মানা করেছে কে?
মতির রাগে তরতর করে বেড়ে গেল। শতকের হাত থেকে বই কেড়ে নিয়ে ওর বালিশের নিচে রাখলো। শতক বই চাইলেও মতি দিল না। শতক লাইট অফ করে পাশে শুয়ে পড়লো। বেশ সময় অতিবাহিত হলো। কারো চোখে ঘুম ধরা দিল না। দুজনে চিত হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে। গায়ে কাঁথাটা না। শতকের কেমন হাঁসফাঁস লাগছে। মনে হচ্ছে মিঠুকে এক্ষুনি শক্ত করে জড়িয়ে নিজেকে শান্ত করতেন না। না আর সহ্য হলো না। ঝট করে মৈত্রীর উপরে উঠে সব ভর ছেড়ে দিয়ে মৈত্রীকে বন্ধনে আবদ্ধ করে। মৈত্রী মনে মনে পৈশাচিক আনন্দ পায়। সে জানতে এমনই হবে, তবে সে এত সহজে ধরা দেবে না। শতককে সরানোর চেষ্টা করে। শতক সরে না। এত অবাধ্য কেন তুই? আগে তো এমন ছিলি না। মৈত্রী শান্ত হয়ে গেল। চোখ ছলছল করছে তার। সে অবাধ্য? কোন কথার অবাধ্য হয়েছে শুনি? মানা করার পর কেন গেলি নদীর পাড়ে বান্ধবীদের সাথে? মৈত্রী নাক টেনে বলল, যাইনি আমি। গেলে কি হতো? আমি কি কখনো কোনো বাজে কাজ করেছি যে তোমরা কেউ কোথাও যেতে দিতে চাও না? কোনো কথা শুনেছ আমার ব্যাপারে? ক্লাস 10-এ থাকতে আমার ব্যাচের সবাই শিক্ষা সফরে গেল, সবাই আমাকে যেতে দিল না। মায়ের কাছে কত ঘ্যানর করেছি, কখনো যাইনি শিক্ষা সফরে। সব বান্ধবীরা মিলে অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু কি হলো, আব্বা সাফ মানা করে দিল। সব সময় একটা কথাই শুনেছি, বাড়ি থেকে কলেজ তো কলেজ থেকে বাড়ি, আর কোথাও যেন না যাওয়া হয়। জানো, আজ আমার সব ক্লাসমেট আমার মজা উড়িয়েছে। শতক মৈত্রীর কপালে ঠোঁট ঠেকিয়ে চুমু খেয়ে সেভাবেই বলল, তোর মনে আছে ছোটবেলায় স্কুলে গিয়ে ফেরার পথে বান্ধবীর সাথে তার নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলি কাউকে না বলে? সেদিন আমরা সবাই তোকে কত খুঁজেছি, তোর ধারণাও নেই। বড় আম্মা তো কেঁদে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলেন। বড় আব্বা সারাটা বেলা হন্যে হয়ে খুঁজছে। যখন তোকে পেল, বড় আব্বা তো কেঁদেই দিল। সেজন্য সকলের মনে সেই ভীতি এখনও কাজ করে। মৈত্রী নাক ফুলিয়ে বলল, তখন আমি ছোট ছিলাম, এখন বড় হয়েছি না। আচ্ছা, এখন তাহলে বাচ্চাদের মতো কাঁদিস না। সামনের বছর আমাদের স্কুল থেকে স্বপ্নপুরী যাবে বোধহয়। তখন তোকে নিয়ে যাব। খুশি? না, আমি তো যাব না, কোথাও যাবই না, কোথাও যাইব না। কলেজ থাইকা বাড়ি, আর বাড়ি থাইকা কলেজে। জেদি কণ্ঠস্বর। শতক হাসল। মৈত্রীর গলার মুখ গুজে বলল, এত জেদি কেন তুই? মৈত্রী তাকে সরানোর চেষ্টা করলো। শতক তার নড়াচড়ায় বিরক্ত হয়ে ঘাড়ে দণ্ডপাটি বসিয়ে দিল একটু জোরেই। মৈত্রী দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিল। শতকের চুল ধরে জোরে জোরে টানতে লাগলো। শতক হেসে বলল, ভালোই লাগছে, আর একটু জোরে টান। বলেই মৈত্রীর পরনের জামার ভিতরে হস্ত নিক্ষেপ করলো। মৈত্রী চোখ বড় বড় করে শতকের দিকে তাকিয়ে শতক মৈত্রীর গলার নিচে ওষ্ঠ্যধার নামিয়ে নিল। সকালের কথা মনে আছে? মৈত্রী মনে করার চেষ্টা করলো। কিসের কথা? আজ রাতে তোকে একদম খেয়ে ফেলবো। অসভ্য বেহায়া। বলে শতকের পিঠে মারতে লাগলো। শতক তার স্পর্শকাতর নরম মাংসল পিণ্ড চেপে ধরলো শক্ত করে। মৈত্রীর হাত থেমে গেল। পুরো শান্ত হয়ে গেল সে। শতক মুচকি হেসে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে আলতো স্পর্শ করে ফিসফিসিয়ে বলল, তোরই তো। মৈত্রী শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। হঠাৎ মৈত্রীর মাথায় এলো মায়ের কথা। আচ্ছা, মাস্টারমশাইকে কি বলবে? মাস্টার মশাই, হুম, একটা কথা বলি। এখন কোনো কথাই শুনবো না। বলেই নিজের কাজে অগ্রসর হতে লাগলো। মিষ্টি মধুর ভোর। বকুল গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। নজর গাছপানেই হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বকুল গাছের তলায় আশেপাশের ঘাস শিশিরে ভেজা, যেখানে অনেক বকুল ঝরে পড়ে আছে। একটু পর আর পড়ে থাকবে না। ছোট বাচ্চা মেয়েদের দল এসে কুড়িয়ে নেবে হয়তো। তবে শত কাজ দেবে না তাদের। আজ শুক্রবার, ব্যাচ পড়ানোর তাড়াহুড়া নেই না স্কুলে যাবার। আজ সে ছুটি। সে চেয়েছিল একটু দেরিতে উঠতে, কিন্তু মিঠি তো মিঠুই। উঠে চলে গেল রান্নাঘরে। একা বিছানায় শুয়ে থাকতে তারও ভালো লাগে না। না লাগাই উঠে বেলকনিতে দাঁড়িয়েছিল। মাটিতে ঘাসের উপর বকুল ফুল পড়ে আছে। থাকতে দেখে সে বাইরে বেরিয়ে আসে। হাতের আঁচলায় ভরে বেশ কিছু বকুল ঘরে নিয়ে আসে। খুঁজে খুঁজে সেই সুতা বের করে এক বুক ভালোবাসা নিয়ে মালা গেঁথে ব্যক্তিগত নারীর জন্য। বানানো শেষে ডাক দেয় মৈত্রীকে। মৈত্রী বিরক্ত হয়ে রান্নাঘর থেকে রুমে আসে। সে জানে না শব্দে মাস্টার চুপ করবে না, তাই চুপচাপ চলে এলো। এসে চিরচেনা ভঙ্গিতে বলল, জলদি বলো, সময় নেই। শতক তার তাড়াহুড়ো দেখে মুচকি হেসে তাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে মালাটা গলায় পরিয়ে দেয়। মৈত্রী অবাক। মালাটা হাতে নিয়ে ধরে আয়নার ভিতরে চাইল। শতক তার দিকে তাকিয়ে, তুমি বানিয়েছো? পছন্দ হয়েছে? খুব। আরো 2টা বানাতে হাতেও পারতাম। শতক হেসে টেবিল থেকে আরও 2টো মালা এনে তার হাতে পরিয়ে দেয়। মৈত্রী খুশিতে আত্মহারা। তোমাকে অনেক ধন্যবাদ। শতক হাসলো।
মৈত্রীকে পেছন থেকে জড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলল। মৈত্রী হেসে শরীর ছেড়ে দিল। শতক আগলে নিল। মৈত্রী আবদার করলো। শতক ভাই, শতক শুনল না। মৈত্রী বুঝতে পারলো। মাস্টার মশাই, হুম, একটা গান গাও তো। কি গান? শতক মুচকি হেসে ধীরে ধীরে গাইল। সাপ্তাহিক পঞ্জিতে আজ শুক্রবার, আর শুক্রবার মানে সকল মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটা বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিনও বটে, তবে গৃহিণীদের জন্য নয়, বরং এই দিনে তাদের ব্যস্ততা আরও বেড়ে যায়। ছুটির দিন হওয়ায় সকলে বাড়িতেই আছে। সবার এক একটা আবদার, এটা খাবো ওটা খাবো, এ কাজ করে দাও, কাপড়গুলো ধুয়ে দাও, আরও ব্লা ব্লা। মৈত্রীরও আজ ব্যস্ততা বেড়েছে। সকালে রান্নাবান্না রানুখালা ও সে মিলে করেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে রানুখালা ঘর মুছতে লাগলো। মৈত্রী শতকের কিছু কাপড় কেচে দিল। রানুখালা তার কাজ শেষ করে চলে গেল। শতক ঘরে ঘুমিয়ে আছে। মৈত্রী ভাবলো কি করবে। দুপুরের জন্য কিছু স্পেশাল রান্না করবে কি, করাই যায়। তবে মাস্টারমশাইয়ের দুপুরে দাওয়াত আছে কোন স্টুডেন্টদের বাসায়, তাতে কি, মেজো আব্বা তো আছে। ভাবনা শেষে রান্নাঘরে গিয়ে ভাবলো কি রাঁধবে। অনেক ভেবেচিন্তে বিরিয়ানি রান্না করার সিদ্ধান্তে উপনীত হয় মৈত্রী। বিরিয়ানি আব্বা ও ভাইয়ের বেশ পছন্দ, তাই বেশি করে রান্না করবে ভাবলো। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে রেখে বাকি কাজ স্বাচ্ছন্দ্য মনে করতে লাগলো মৈত্রী। রান্না শেষ হতেই জোহরের আজানের ধ্বনি ভেসে আসে। মৈত্রী লেবু শসা টমেটো ফ্রিজ থেকে বের করে রেখে দেয়। খাওয়ার একটু আগে কাটবে, বের করে রুমের দিকে যায়। মাস্টারমশাইকে ডেকে তুলতে হবে, তার যে ঘুম বাবা। সে রুমে ঢুকে শতককে বেশ কয়েকবার ডাক দিল। শতক আরেকটি বালিশ দিয়ে কান চাপা দিয়ে আবার শুয়ে পড়ল। মৈত্রী ফ্যান অফ করে দিল, তারপরে পিঠে ধাক্কা দিয়ে কয়েকবার ডাক দিতেই শতক বিরক্ত হয়ে কানে চাপা দেওয়া বালিশটা তুলে মৈত্রীকে ঢিল ছুড়লে মৈত্রীর মুখে লাগে। মৈত্রী নাকে হালকা ব্যথা পায়। মৈত্রী নাক ডলতে ডলতে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি আমায় মারলে। শতক ওর কথা শুনে চোখ পিটপিট করে বলল, কোথায় মেরেছি? মাত্রই মারলে। আমি থাকবো না তোমার সাথে, এক্ষুনি চলে যাব। আব্বার কাছে বিচার দিব যে তুমি মারছো আমাকে। শতক হাঁ করে রইল। শুধু বালিশটা ঢিল দিয়েছি, তাই মারা হলো? হ্যাঁ হলো, যাচ্ছি আমি। যা। মৈত্রী ভেবেছিল তাকে আটকাবে, অভিনয় করবে না যাওয়ার জন্য, কিন্তু পাশা যে পাল্টে গেল। মৈত্রী ধীরে ধীরে দরজার কাছে গেল, এই আসে যে মাস্টার ডাক দেবে, কিন্তু ডাকলো না। মৈত্রী দরজার কাছে গিয়ে ফিরে এসে বালিশটা তুলে শতককে এলোপাথারি মারতে মারতে বলল, আমি চলে যাই, এটাই চাও তাই না? শয়তান বিলাই একটা। শতক বালিশটা কেড়ে নিয়ে বলল, মিঠুর বাচ্চা, তুই দিনে দুপুরে স্বামী নির্যাতন করছিস, আর আমি না হয় মাত্র একবার মেরেছি, তুই কতবার মারলি? হাজার ঠিক বলে তোর ভবিষ্যৎ জামাইয়ের ভবিষ্যৎ অন্ধকার আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। মৈত্রী ভেঙচি কেটে হেসে বলল, আর তোমরা দুই ভাই তো সাধু। ডাকছিলি কেন? আজান দিয়েছে কখন, আর আপনি মহাশয় এখনো নিদ্রায়, তাই আপনাকে স্মরণ করিয়ে দিতে এলাম। শতক উঠে ওয়াশরুমে যেতে যেতে বলল, তো ভালোবেসে আদর করে তুলতেই পারতি, এভাবে পাড়ার কুচুটি মহিলাদের মতো চিল্লাচিল্লি করার কি দরকার? মৈত্রী কিছু করবে, কিন্তু মহাশয় ওয়াশরুমে দরজা বন্ধ করেছে। মৈত্রী শতকের পাঞ্জাবি বের করে খাটে পা ঝুলিয়ে বসে রইল। শতক বের হয়ে এলো, তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। অজু করে এসেছে বোধহয়। শতক পরনের টি শার্ট খুলে হাতা কাটা সাদা গেঞ্জি পরে নিল। মৈত্রীর হাত থেকে পাঞ্জাবি নিয়ে পরে নিল। মৈত্রী চুপ করে তার কাণ্ড দেখতে লাগলো। গোসল করলে না? সকালে করেছি তো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি দিয়ে জবাব দিল শতক। এরপর পারফিউম স্প্রে করতে লাগলো। মৈত্রী মুচকি হেসে বলল, আতর দিতে পারো না? নেই তো। মৈত্রী বিছানা থেকে উঠতে উঠতে বলল, 9 জন জিলাপি আনবা কিন্তু। শতক কপালে মৃদু ভাঁজ ফেলে বলল, আমার দাওয়াত আছে, আনবো কিভাবে জিলেপি? বিকেলে বাজার থেকে এনে দিবনি? না, মসজিদে যে দেয় ওইটাই খাবো। জেদি কণ্ঠ মৈত্রীর। শতক হতাশ হয়ে বলল, আমি কিভাবে আনবো? আব্বা আনবে সেটা নিস। মৈত্রী মুখ ছোট করে নিল। শতক টুপি পরে ঘুরবে, তখনই মৈত্রী পিছন থেকে শতকের গলা জড়িয়ে ঝুলে পড়ল পিঠে। এই কি করছিস? মৈত্রী হেসে বলল, ভূতু চড়েছি। শতক হেসে বলল, তুই কি এখনো ছোট আছিস নাকি? তো কি হয়েছে, ছোটবেলায় কত চড়েছি। তোমার মনে আছে ছোট থাকতে তোমার কাঁধে চড়ে শিবলুদের গাছ থেকে আম চুরি করেছিলাম? জীবনে ভুলবো না। আম পেড়ে নিয়ে তোরা সবাই ভেগে গিয়েছিলি, আর শামসুক কাক্কার কাছে আমি ধরা পড়েছিলাম।
সে তো বড় আব্বার কাছে বিচারও দিয়েছিল। মৈত্রী হেসে বলল, তো আব্বা তোমাকে গালও পারেনি একটুও, বরং কাকার কাছের কাকার কাছে সব আম কিনে তোমার যত ইচ্ছা পারতে বলেছিল। মা তো বকেছিল। বলেই পিঠ থেকে নেমে হাসতে লাগলো। শতক তার কথায় পাত্তা দিল না। বেড়ে যেতে নিলে মৈত্রী আবার পিছন থেকে জড়িয়ে ধরে। শতক মুচকি হেসে বলল, নামাজে দেরি হবে। মৈত্রী ছেড়ে দিল। শতক তার কপালে ভালোবাসার এক মিষ্টি পরশ দিয়ে গাল টিপে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো, সাথে শফিউর রহমান। মৈত্রী রুম থেকে বেরিয়ে দেখলো সুলতানা গোসল করে ড্রয়িং রুমে চুল ছেড়ে শুকাচ্ছে। তাকে দেখে বলল, বিরিয়ানি রেখেছিস, ভালো কথা। এত কে খাবে? এক কাজ কর, ভাইয়া ভাবি ঝর্ণা মাহিতকে দুপুর এখানে খেতে বল। ভাইয়ার মাহিত বিরিয়ানি পছন্দ করে। যা এখনই বলে আয়। মৈত্রী সায় জানিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখলো বারান্দায় আরও কাঁদছে, আর ঝর্ণা ও খাদিজা বেগম তাকে শান্ত করার চেষ্টা করছে। মৈত্রী তড়িঘড়ি করে তাদের কাছে যায়। আরও আবার পড়ে টরে গিয়ে ব্যথা পেয়েছে নাকি? কি হয়েছে? আরু দুঃখ পাইছে? দেখি দেখি কোথায়। বলে আরুকে কোলে টেনে নিল। আরু কান্নার বেগ বেড়ে গেল। মৈত্রী জিজ্ঞেস করলো কাঁদছে কেন। প্রত্যুত্তরে আরু কাঁদতে কাঁদতে ফ্যাসফ্যাসে গলায় কিছু বলল। মৈত্রী বুঝতে পারে না। খাদিজা হেসে বলে, তোর আব্বা ভাই মসজিদে যাচ্ছে জুম্মা পড়তে, মহারানীও যাবে জুম্মায়, তাই মৈত্রী বোনকে এটা ওটা বলে শান্ত করে, তারপর বুঝিয়ে বলল, ছেলেরা মসজিদে যায় নামাজ পড়তে, আর মেয়েরা বাড়িতেই পড়ে। তুই বাড়িতে পড়, আমার সাথে গোসল করেছিস? আরও মাথা নাড়ালো। করেনি সে। আচ্ছা, আমি আর তুই একসাথে করব, ঠিক আছে? না না, তোমার সাথে খেলবো না, আমার সলম করি। বলে মায়ের কাছে চলে গেল। মৈত্রী আহাম্মক বনে গেল। আমি তোর বোন। আমি এখন বড় হয়ে গেছি। মৈত্রী ভেঙচি কেটে তার গাল টিপে দিল। তার মাকে বলল, দুপুরে রান্না শেষ? খাদিজা বলল, ভালো, ফ্রিজে রেখে দাও, রাতে খেও। আজ তোমাদের দাওয়াত, বিরিয়ানি রান্না করেছি সবার জন্য। আর না বললে হইব না, মেজমা রাগ করবে কিন্তু। আমি রান্ধিছি তো। বললাম না রাতে খাইও। আব্বা ভাই আসলে তুমি ভাবি সহ যাইবা, নইলে কিন্তু আর আসবো না। খাদিজা মৈত্রীর মাথায় গাঁটটা মেরে বলল, যাবনি, আর নাটক করা লাগবো না, যাস না এক্ষুনি, বস, কথা আছে। সময় নাই, গোসল করব। দেরি হবে না। বলে ঘরে চলে গেল। মৈত্রী ঝর্ণাকে বলল, ভাবি কাহিনী কি? ঝর্ণা হেসে কানে কানে বলল, সিক্রেট। মৈত্রীও তার মতো ফিসফিসিয়ে বলল, কিসের সিক্রেট? ঝর্ণা মুচকি মুচকি হাসতে লাগলো। আরও দুজনকে পর্যবেক্ষণ করে বলল, কানে কানে কথা কয়, কান তুলবো। মৈত্রী হেসে উঠল। ঝর্ণা তার গাল টেনে দিল। আরও বলল, চিমটি দিলা কে, দুঃখ পাইলাম কে, মাছ তোলা গপ্পু ব্যাং তোমাল হলিল চার ট্যাং। বলেই খিলখিলিয়ে হেসে উঠল, সাথে ঝর্ণাও। মৈত্রী তার মাথায় চাটি মেরে বলল, ভাবি শাশুড়ি তোর মা হয় আরু। আরও বুঝলো না। খাদিজা বেগম ঘর থেকে বেরিয়ে এলো। মৈত্রীর সামনে গিয়ে প্রেগনেন্সি কিটটা বের করে তার দিকে বাড়িয়ে দিল। তার সাথে কিট ব্যবহার বিধি বলে দিল। যেভাবে বলছি সেভাবেই করবি, বুঝলি? মৈত্রী লজ্জায় মরি মরি। তুমি কই পাইলা? খাদিজা মৈত্রীর হাতে দিয়ে বলল, তোর আব্বারে দিয়ে আনাইছি, যা। কি? আব্বাও জানে? মা তুমিও না? আমার বুঝি লজ্জা করে না? আব্বা কি ভাবলো? খাদিজা মৈত্রীকে ঠেলে বাইরের বাথরুমে নিয়ে গেল। এখানে লজ্জার কি আছে, পাগল মাইয়া, যা। তোমরা কাজটা একদম ঠিক করো নাই। করি নাই, তুই যাবি? যাইতেছি। বাইরে দাঁড়িয়ে ঝর্ণা ও খাদিজা বেগম দুজনেই চিন্তিত। মৈত্রী সে কখন ভিতরে এখনো বের হচ্ছে না। দরজা খুলে মৈত্রী বের হয়ে এলো। খাদিজা ও ঝর্ণা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি এসেছে? মৈত্রী তাদের দিকে কিটটা এগিয়ে দিল। ঝর্ণা হাতে নিয়ে দেখলো মৈত্রী আকস্মিক খাদিজা বেগমকে জড়িয়ে ফুপিয়ে উঠল। খাদিজা ঝর্ণার দিকে তাকালো। ঝর্ণা শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসলো। আম্মা, আপনি নাতি হতে চলেছেন। খাদিজা বেগম হালকা কেঁপে উঠল। এই না তার ছোট্ট মিঠু, তার কোলে বসে কত শত আবদার করত। আর সেই মিঠু, আমার ছোট্ট মিঠুর পেটে আরেকটা ছোট্ট মিঠু, ভাবা যায়? মৈত্রী লজ্জা ও কান্নায় খাদিজাকে আরো জোরে জড়িয়ে ধরল। আম্মা, কাইদেন জ্ঞান। এটা তো খুশির সংবাদ, সবাইকে মিষ্টি খাওয়াতে হইব।
মৈত্রী মাথা তুলল, সবাই জেনে যাবে। ইস কি লজ্জা! সে তড়িঘড়ি করে বলল। মা কাউকে বইল না। খাদিজা ভ্রু কুঁচকে বলল। কেন? মৈত্রী আমতা আমতা করে বলল। মানে আগে শতক ভাইরে জানাই। হ্যাঁ, শতক ভাই? ঝর্ণা ও খাদিজা একসাথে বলে উঠল, বলে একে অপরকে দেখে হেসে উঠল। মৈত্রী উঠে চলে গেল। ঝর্ণা হেসে পিছন থেকে বলল, তোমার শতক ভাইরে তাড়াতাড়ি জানিও যে সে মামা হতে চলেছে। বলেই মৈত্রী জলদি পাওয়া চালালো। মৈত্রী কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালো লাগা, ভয় মিশ্রিত একটা আলাদা উত্তেজনা ভর করেছে মনকুঠি বাড়ি। হাত পা সহ শরীর কেমন যেন কেঁপে উঠছে। পেটের ভিতর মনে হয় হাজারো প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। সে একটা হাত তার পেটের উপর রাখলো, হাতটা যেন কেঁপে উঠল। একটা ছোট্ট প্রাণ তার ভিতরে। সত্যি যে প্রাণ তার ভিতরেই বেরো হবে, তাকে মা বলে ডাকবে। মা, মা, হ্যাঁ মা বলেই ডাকবে। ভাবতেই চিল্লাতে মন চাইছে, আবার কান্না করতে মন চাইছে, হাসতেও মন চাইছে। এ কেমন খুশি, কেমন অনুভূতি! ভাবতে ভাবতে মৈত্রী বাড়িতে এসে নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। কতক্ষণ উত্তেজনায় গড়াগড়ি খেল। পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে বলল। আয়নার সামনে দাঁড়িয়ে কামিজ উঠিয়ে পেট দেখল। এই ছোট্ট টামিতে একটা জান বেড়ে উঠছে। হঠাৎ শতকের কথা মনে পড়ল। আচ্ছা, মাস্টার মশাই শুনলে কেমন প্রতিক্রিয়া দেখাবে? সিনেমার হিরোদের মতো কাঁদবে, নাকি খুশিতে তাকে কোলে নিয়ে দোল খাবে, নাকি রেগে যাবে? সেটা পরে দেখা যাবে, কিন্তু তাকে বলবে কিভাবে? হঠাৎ লজ্জা এসে জেঁকে বসলো তার তনুমন জুড়ে। কামিজ নামিয়ে পেটে হাত রাখলো, চোখটা ছলছল করে উঠল। উপরওয়ালার কাছে হাজারো শকর আদায় করলো। আলহামদুলিল্লাহ। আলমারি খুলে জামা বের করতে নিলে আলমারির উপর থেকে বেশ কিছু শাড়ি নজরে এলো। এগুলো মাস্টার মশাই এনে দিত উপহার। সে পরেনি একটাও। যেই গরম গেল, পরার ইচ্ছেও জাগেনি। আজ পরাই যায়। সে একটা জামদানি শাড়ি বের করে নিল। আলমারি বন্ধ করে বিছানায় শাড়ির ভাঁজ খুললেই শাড়ির ভিতর থেকে ব্লাউজ, পেটিকোট ও অন্তর্বাস বেরিয়ে এলো। তার অধর কোণে হাসি ফুটে উঠল। মাস্টারটা এত আদুরে কেন? শতক নামাজ পড়ে স্টুডেন্টদের বাসায় গিয়েছিল। স্টুডেন্টের মা বেশ কয়েকদিন ধরেই ফোন করে বাড়িতে যেতে বলল, কোনো কিছু উপলক্ষে না, এমনি। শতক কয়েকবার মানা করেছিল, কিন্তু মানেনি, তাই শিকার হয়। শুক্রবার নামাজ পড়ে যাবে বলেছিল সে। আজ সেই দিন। সেখান থেকে বাড়ি ফিরল। স্টুডেন্টের গার্ডিয়ান খুবই আন্তরিক, বেশ যত্ন করেই খাইয়েছেন। সর্বক্ষণ পাত ভর্তি ছিল তার। খাওয়া দাওয়া ভালোই, তবে তার শরীরটা কেমন যেন লাগছে। না, খাবারের দোষ নেই, খাবার খাওয়ার আগে থেকেই শরীরটা বারবার ঘেমে যাচ্ছে, গরম গরম লাগছে। প্রেশারটা বেড়ে যাচ্ছে কি? বাড়ি ফিরে আগে গোসল করার সিদ্ধান্ত নিল। বাইকটা বেগ একটু বাড়িয়ে দিল। অল্প সময়ের ব্যবধানে বাড়িতে পৌঁছে যায় শতক। মেন দরজা দিয়ে ভিতরে ঢুকতেই হাসির শোরগোল ভেসে আসে। সে দেখে ডাইনিং টেবিলে বসে হাবিবুর রহমান, আয়েশা, মতিউর রহমান, খাদিজা, শফিউর রহমান, সুলতানা, মাহিব, ঝর্ণা, জ্যোতি, হুমা ড্রয়িং রুমে বসে খাচ্ছে। শতক তাদের দেখে বলল, বাহ, সবাই আছো। বাড়িতে দাওয়াত রেখে আমি ছাত্রের বাড়ি দাওয়াত খেয়ে এলাম, তোমরা আমাকে জানালেই না। সুলতানা হেসে বলল, আমরা কেউ জানতাম না। মৈত্রী দেখি বিরিয়ানি রেঁধেছে, হয়ে গেল সবার দাওয়াত। শতক মৈত্রীর দিকে তাকালো, তাকিয়ে যেন ভুল করলো। শাড়ি পরেছে, সেজেছে কি হালকা? না, খুঁজেও কোনো সাজ পেল না। একদম নর্মাল ফেস, তবে খুবই স্নিগ্ধ লাগছে। মাথায় ঘোমটা দেওয়া, একদম নতুন পুতুল বউ। শতকে সকলের সামনে ওভাবে তাকাতে দেখে লজ্জা পেল মৈত্রী। অন্যদিকে তাকালো। শতক হেসে ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলে স্পিড বের করে কয়েক ঢোক গিলে বলল, ঠান্ডা খেয়ে পেট ঠান্ডা করি, এই দাওয়াতও মিস করবো না। বলেই ঘরে চলে গেল। মৈত্রী বলল, এক্ষুনি খাবে? বাড়বো? সুলতানা বলল, বেড়ে রুমে নিয়ে আয় যা। মৈত্রী একটু খুশি হলো। একটা প্লেটে বিরিয়ানি নিল, পাশে কাটা টমেটো, শসা ও লেবু নিল। বাটিতে কষা মাংস, বিরিয়ানি সে আবার বসিয়েছিল। ছোট আব্বারা কেন মিস করবে? মৈত্রী প্লেট নিয়ে রুমে এলো। শতক মৈত্রীর হাতে প্লেট দেখে বলল, আমি কিন্তু খাবো না, মজা করছিলাম তখন, নিয়ে যা, আমার পেট ভর্তি, রাতে খাবো নি। মৈত্রীর মনটা একটু খারাপ হলো। ভেবেছিল দুজনে একসাথে খাবে একই প্লেটে।
সে চলে যেতে নিলে শতক বলল, আচ্ছা আন, খাইয়ে দে, তবেই খাবো। মৈত্রী খুশি হয়ে গেল, প্লেট রেখে পানি আনতে গেল। শতক পাঞ্জাবি খুলে গেঞ্জিটাও খুলে ফেলল। উফ, অস্থির অস্থির লাগছে। ফুল ফায়ারে ফ্যান চলছে, তবুও যেন গরম শেষ হচ্ছে না তার। তার পেট ভর্তি, এখন খেলেই বেশ। তবে মৈত্রীর মন, তার পেট ভর্তি, এখন খেলেই বেশি। তবে মৈত্রীর মলিন মুখ দেখে রাজি হলো। আর তাছাড়াও মৈত্রীর হাতে বিরিয়ানি অসাধারণ। মৈত্রীর মাংসের ঝোলের সাথে বিরিয়ানি দেখে মাংসসহ লোকমা ভরে শতকের মুখে দিল। শতক নিল, অনেক কষ্টে গিলেও নিল। মৈত্রী এরপরে আরেক লোকমা দিলে শতক বলল,